কিছু দেয়াল বানানো হয় শত্রুকে ঠেকাতে, কিন্তু এই দেয়ালটা বানানো হয়েছে সমুদ্রকে ঠেকাতে। এই পৃথিবীতে এমন একটা দেয়াল আছে যা 4 তলা বাড়ির চেয়ে উঁচু, দীর্ঘ নিউ ইয়র্ক থেকে বোস্টন 2 বার। $12.7 বিলিয়ন খরচ হয়েছে বানাতে। 440টি আলাদা দল একসাথে কাজ করেছে বছরের পর বছর ধরে। কিন্তু এই পৃথিবীর বেশিরভাগ মানুষ এর নাম জানে না, কারণ এটা কোনো রাজা বানাননি, কোনো সাম্রাজ্য বানায়নি। এটা বানিয়েছে একটা জাতি তার মৃতদের কথা মনে রেখে, ভবিষ্যতে প্রজন্মকে বাঁচাতে। এই দেয়ালের নাম জাপানের গ্রেট সি ওয়াল। আর এই দেয়ালটির প্রতিটি পাথর, প্রতিটি কংক্রিটের স্ল্যাবের পেছনে আছে একটা রুদ্ধদাস গল্প। আজ সেই পুরনো গল্পটাই জানব। তো চলুন শুরু করা যাক। এই দেয়ালের গল্প শুরু করতে হবে 2011 সালের 11ই মার্চ দিয়ে, দুপুর 2:46। জাপানের উত্তর পূর্ব উপকূলে 70 কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে দুটো টেকনিক প্লেট হঠাৎ সরে গেল। রিক্টার স্কেলে 9.0 থেকে 9.1 মাত্রার ভূমিকম্প জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী। আর 1900 সাল থেকে আধুনিক রেকর্ড শুরু হওয়ার পর পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প। সমুদ্রের তলদেশ সরল 50 মিটার, মাত্র 3 মিনিটে। এই একটা নড়াচড়া 500 ঘনমিটার সমুদ্রের পানি একসাথে উপরে তুলে দিল। যে ঢেউ তৈরি হলো সেটা সাধারণ ঢেউ নয়, সেটা ছিল 40.5 মিটার উঁচু এক চলন্ত কালো জলের দেয়াল। মিয়াকো শহর এই ঢেউ 40.5 মিটার উচ্চতায় পৌঁছায়, প্রায় 13 তলা বিল্ডিংয়ের সমান। জাপানের উপকূলে আগে থেকেই সি ওয়াল ছিল, কিন্তু 90% সি ওয়াল এই একটি ঘন্টায় ব্যর্থ হয়ে গেল। এমনকি কামাইসি শহরের সেই বিশ্ব রেকর্ডধারী ব্রেক ওয়াটার, যা $1.6 বিলিয়ন খরচ করে বানানো হয়েছিল, গিনেস বুকে পৃথিবীর সবচেয়ে বড় ব্রেক ওয়াটার হিসেবে তালিকাভুক্ত, সেটাও মাত্র কয়েক সেকেন্ডে ভেঙে পড়ল। কিভাবে? সামনে থেকে ভাঙেনি, ঢেউ উপর দিয়ে টপকে গেল, তারপর পেছনের দিকে ক্ষয় হতে শুরু করে, ভিত্তি সরে গেল। এটাই সেদিনের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং শিক্ষা। সেদিন 19,759 জন মানুষ মারা গেলেন, 2,550 জন এখনও নিখোঁজ। মোট অর্থনৈতিক ক্ষতি $360 বিলিয়ন, 2025 সালের মূল্যে প্রায় $515 বিলিয়ন। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ ফুকুশিমায় পারমাণবিক দুর্ঘটনা ঘটল আলাদাভাবে, যা থেকে 1,54,000 মানুষকে সরিয়ে নিতে হলো। কিন্তু এই মহাপ্রলয়ের মাঝেও একটা অলৌকিক ব্যতিক্রম ছিল। ফুদাই গ্রাম, জনসংখ্যা মাত্র 3,000। 1973 সালে গ্রামের মেয়র ওয়ামুরা কোতিকো একটি 15.5 মিটার কংক্রিট দেওয়াল বানানোর প্রস্তাব দেন। সবাই বিরোধিতা করেছিল, খরচ বেশি, দরকার নেই। কিন্তু ওয়ামুরা জানতেন 1960 সালের সুনামিতে এই অঞ্চলে হাজার হাজার মানুষ মরেছে। তিনি জেদ করলেন, দেয়াল উঠল। 2011 সালের 11ই মার্চ ওয়ামুরোর দেয়াল পুরোপুরি ধরে রইল। 40 মিটার উঁচু করে ঢেউ দেয়ালে আশ্রে পড়ল, কিন্তু পার হতে পারল না। ফুদাইয়ে 3,000 মানুষের একজনও মারা গেলেন না। এই একটা গ্রাম সেদিন পুরো জাপানকে ব্লুপ্রিন্ট দিল, আরও উঁচু দেয়াল বানাও। 2011 সালের পর জাপান সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। ইয়োয়াতে প্রিফেকচার পর্যন্ত 395 থেকে 433 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি সংযুক্ত সি ওয়াল ব্যবস্থা গড়ে তোলা হবে। মোট খরচ $12.7 বিলিয়ন। এটা শুধু একটা দেয়াল নয়, এটা একটি সম্পূর্ণ উপকূল পুনর্নির্মাণ। 440টি আলাদা ঠিকাদার দল একসাথে কাজ করলো। প্রতিটি দলের জন্য শর্ত ছিল, যদি একটিও দেউলিয়া হয় সেই অংশ ফাঁক তৈরি হবে। শূন্য সহনশীলতা। দেয়ালের উচ্চতা এরকম নয়, প্রতি কিলোমিটার আলাদা। খোলা উপকূলে বেশি উঁচু, আশ্রিত উপকূলের তুলনামূলক কম। প্রতিটি অংশের উচ্চতা নির্ধারণ করা হয়েছে সেই নির্দিষ্ট স্থানের ঐতিহাসিক ঢেউয়ের তথ্য বিশ্লেষণ করে। দেয়ালের সর্বোচ্চ উচ্চতা 15.5 মিটার, ভিত্তি সমুদ্রের তলদেশ থেকে 25 মিটার গভীর পর্যন্ত। কিন্তু এখানে একটা চমকের তথ্য আছে। এই দেয়ালের বেশিরভাগ অংশ মাটির নিচে, মাটির উপরে দেখা যায় মাত্র 14 মিটার। বাকি 11 মিটার মাটির ভেতরে শেকড়ের মতো বসে আছে, যাতে ভাটার সময় সমুদ্র ফিরে যাওয়ার স্রোত ভিত্তি না ভাঙতে পারে।
এই দেয়াল বানানোর প্রতিটি ধাপ ছিল অবিশ্বাস্য। শুরু হতো সমুদ্রের তলদেশ থেকে। জরিপ জাহাজ প্রতিটি অংশের সি বেড ড্রিল করত, কারণ মাটি 3 রকম: নরম কাদা, ঘনবালি, শক্ত পাথর। প্রতিটির জন্য আলাদা ইঞ্জিনিয়ারিং। কাদা এলাকায় বুলডেজারও চালানো যায় না, মেশিন ডুবে যায়। তখন স্টিলের রোড প্লেট বিছিয়ে মেশিনকে কাদার উপরে ভাসিয়ে রাখা হতো। ডুবুরিরা 5 টনের বোল্টার গভীর সমুদ্রের নিচে নামিয়ে সাজিয়ে রাখত। একই সমুদ্রে যে সমুদ্র সব কিছু ধ্বংস করেছিল, ইঞ্জিনিয়াররা সোনার দিয়ে অগ্রগতি পর্যবেক্ষণ করতেন। চোখে দেখার উপায় নেই। বিশেষজ্ঞরা চিহ্নিত করেন 2011 সালের পুরনো দেয়ালগুলো ব্যর্থ হয়েছিল, কারণ ঢেউ উপর দিয়ে পার হওয়ার পর পেছনের মাটি ক্ষয় করে দিয়েছিল। তাই নতুন দেয়ালের পেছনের দিকটাও সমান গুরুত্ব পেল। ভেতরে জিওমেট্রিক্যাল মেমব্রেন, এটা মাটির কণা বাইরে যেতে দেয় না, নীরবে কাজ করে চিরকাল। ভেতরে ড্রেনেজ পাইপ নেটওয়ার্ক, যাতে দেয়ালের গায়ে পানি জমে না থাকে। 300 মিলিমিটার স্তরে স্তরে মাটি চাপানো হতো। প্রতিটি স্তরে 98% প্রক্টর ডেন্সিটি না হলে পরের স্তর শুরু হতো না। একটি রাতের ভারী বৃষ্টিতে 600 মিলিমিটার ঢাল ধসে গেল। পুরো অংশ নতুন করে বানাতে হলো। সবচেয়ে নাটকীয় বিষয় হলো কংক্রিট প্যানেল। প্রতিটি প্যানেলের ওজন 7 টন। একটি ছাঁচে ঢালাই করার সময় কংক্রিটের ঘনত্ব ঠিকমতো না হলে পুরো সপ্তাহের ব্যাচ বাতিল হয়ে যেত। একটি প্যানেল ফাঁপা শব্দ পেলে সেই $800 প্যানেলও ঘুরিয়ে দেওয়া হতো। কোনো আপোষ নেই। কিন্তু এই দেয়ালের সবচেয়ে চমকের অংশ হলো 443টি স্বয়ংক্রিয় ফ্লাডগেট। দেয়ালের মোট 440টি ফাঁক আছে, নদী, রাস্তা, বন্দরের জন্য। প্রতিটি ফাঁক একটি গেট দিয়ে বন্ধ হয়। এই গেটের কংক্রিট সাধারণ কংক্রিটের দ্বিগুণ পুরুত্ব, কারণ সুনামির সবচেয়ে বেশি শক্তি এই সংকীর্ণ জায়গায় কেন্দ্রীভূত হয়। ভূমিকম্প সেন্সর একটি সংকেত পাঠায়। মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই সব 443টি গেট একই সাথে বন্ধ হওয়া শুরু করে। একটি কমান্ড রুম থেকে পুরো 400 কিলোমিটার প্রতিটি গেট, প্রতিটি সেন্সর, প্রতিটি অ্যালার্ম নজরদারি করা হয়। 50 টনের একটি স্টিলের পর্দা 70 সেকেন্ডের মধ্যে নদীর মুখ সম্পূর্ণ বন্ধ করে দেয়। ঘন্টায় 40 কিলোমিটার বাতাসের মধ্যেও মাত্র 15 মিলিমিটার ফাঁকের মধ্যে বসিয়ে দেওয়া হয় এই 50 টনের ঢাকনা। 2 মিলিমিটার ফাঁক থেকে প্রতি মিনিটে 40 লিটার পানি ঢোকে। সুনামির চাপে সেই মিলিমিটার ফাঁক হয়ে যাবে 20 মিলিমিটার। তাই গেটের সিল পরীক্ষা করা হয় ডিজাইনের 1.5 গুণ চাপে। 2 মিলিমিটার মেশিন করা হলো, পুনরায় পরীক্ষা, শূন্য ফাঁস। 3 ঘন্টার কাজ, একটি শহর বাঁচল। বিদ্যুৎ চলে গেলেও গেট কাজ করে, মধ্যাকর্ষণ দিয়ে নিচে নেমে আসে। কিন্তু শুধু একটা দেয়াল দিলেই হয় না, দেয়ালে আঘাত করার আগে ঢেউকে ক্লান্ত করে দিতে হবে। আর এই কাজ করে অদ্ভুত আকৃতির কংক্রিটের ব্লক, টেট্রাপড। একটি টেট্রাপড দেখতে অনেকটাই মহাকাশচারীর মতো। 4টি পা, যার 3টি মাটিতে আর একটি উপরে। এই অদ্ভুত আকৃতির কারণে এই টেট্রাপডগুলো একে অপরের সাথে আটকে যায়, চাপে আরও শক্তিশালী হয়। ভ্যান্ডার মিয়ার সমীকরণ: ঢেউয়ের শক্তি ইনপুট করো, আউটপুট পাবে কত ভারী আর্মার লাগবে। প্রতিদিন 40টি টেট্রাপড তৈরি হতো, 400 কিলোমিটার উপকূল জুড়ে বিছানো হতো। টেট্রাপডের মাঝে ফাঁকগুলো দুর্বলতা নয়, এটাই মেকানিজম। পানি এই ফাঁক দিয়ে ঢুকে শক্তি ছড়িয়ে পড়ে, গতি কমে যায়। দেয়ালের সামনে 3টি লাইন প্রতিরক্ষা: রাবল মাউন্ট, শিট পাইল আর টেট্রাপড আর্মার। সুনামি পৌঁছানোর আগেই ক্লান্ত হয়ে যায়। 2022 সাল, নির্মাণ কাজ প্রায় শেষ। তখনই এলো সবচেয়ে বড় পরীক্ষা। রিক্টার স্কেলে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত করল। সেন্সর সংকেত পাঠালো, সব 440টি গেট একসাথে বন্ধ হতে শুরু করলো, কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই। ফলাফল কি হলো? একটিও ফাটলো না, একটি টেট্রাপডও সরেনি। 400 কিলোমিটার দেয়ালে 14 মিলিমিটারের বেশি নড়াচড়া নেই। বালুকাময় উপকূল, 2 বছরেও এই পরিমাণ স্থিরতা ছিল
অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের পারফরমেন্স। দেয়ালের ভিতরে এমবেডেড সেন্সর আছে যা প্রতিদিন দেয়ালের শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করে, কমে যাওয়া প্রসারিত হওয়া প্রতিটি পরিবর্তন রেকর্ড করে। কিন্তু এই বিশাল প্রকল্পের বিরুদ্ধেও বড় প্রশ্ন উঠেছে। কিছু বিজ্ঞানী সতর্ক করেছেন অতি উঁচু সি ওয়াল দ্বিমুখী তলোয়ারে পরিণত হতে পারে। যদি দেয়াল ভেঙে যায় তাহলে পেছনে আটকে থাকা পানি আরও বেশি শক্তিতে উপকূলে আশ্রে পড়বে। গবেষণায় দেখা গেছে 2011 সালে অনেক মানুষ বড় দেয়াল দেখে নিরাপদ ভেবে পালায়নি। এই মানসিক নির্ভরতাই তাদের মৃত্যুর কারণ হয়ে উঠেছিল। মূল ডিজাইনাররা স্পষ্ট বলেছিলেন এই দেয়ালের মূল উদ্দেশ্য 2011 সালের সেই মাত্রার সুনামি সম্পূর্ণ ঠেকানো নয়। এর উদ্দেশ্য হলো মানুষকে পালানোর জন্য বাড়তি কয়েক মিনিট সময় দেওয়া। 2011 সালে অনুমান করা হয় অনেক মানুষ মাত্র 1 থেকে 2 মিনিটের পার্থক্যে বাঁচতে পারতেন। তাই দেয়ালের পাশাপাশি আছে জরুরি সরিয়ে নেওয়ার পথ, শিক্ষা কার্যক্রম, আগাম সতর্কবার্তা ব্যবস্থা। প্রতি বছর 11ই মার্চ জাপান ড্রিল করে 4 মিনিট 20 সেকেন্ডে 443টি গেট বন্ধ করার মহড়া হয়। এই দেয়ালের ইঞ্জিনিয়ারিংয়ের দিক বলা হলো, কিন্তু মানবিক দিকটা না বললে গল্প সম্পূর্ণ হয় না। অনেক জাপানি উপকূলবাসীর কাছে এই দেয়াল শুধু নিরাপত্তা নয়, এটা একটা ট্রমার স্মারক। সমুদ্রের দৃশ্য আর দেখা যায় না ঘর থেকে, সূর্যোদয়ের রং মিস হয়ে যায়, মৎস্যজীবীরা তাদের নৌকা নামাতে পারেন না সহজে। একজন মহিলা বলেছিলেন, আমার স্বামী সমুদ্রের দিকে দৌড়িয়ে গিয়েছিল আর কখনো দেখিনি। এই দেয়ালের প্রতিটা মিটার কেনা হয়েছে এরকম শোক দিয়ে, কিন্তু দেয়ালের উপরে এখন মানুষ হাঁটে, সাইকেল চালায়, কুকুর নিয়ে বেড়ায়। ধীরে ধীরে এই ধূসর দেয়াল হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবনের অংশ, শোকের স্থান থেকে জীবনের মঞ্চে। এখন আপনার কাছে দুটো প্রশ্ন রেখে যেতে চাই। প্রথমত, যদি এই দেয়াল মানুষকে নিরাপদ ভাবিয়ে পালানো থেকে বিরত রাখে, তাহলে কি এই $12.7 বিলিয়ন দেয়াল আসলে মানুষকে সুরক্ষা দিবে নাকি বিপদে ফেলবে? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় দেশ। আমাদের উপকূলীয় বাঁধ ব্যবস্থার জন্য জাপানের এই মহাপরিকল্প থেকে কি শিক্ষা আমরা নিতে পারি? আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান। পৃথিবীর সবচেয়ে বড় দেয়ালের গল্প, যা চীনের মহাপ্রাচীর নয় কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জের মোকাবেলা করছে। 19,759 জন মানুষের মৃত্যু থেকে শেখা পাঠ কংক্রিটের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে সমুদ্রের বিপরীতে। এই অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের গল্প আপনার পরিচিত জনের কাছে পৌঁছে দিতে ভিডিওটি টাইমলাইনে শেয়ার করুন। আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত সত্যের পথে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।